বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই পর্ব গল্পের জাদুঘর চ্যানেলে। আজকের গল্প প্রেতপুরী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র বই থেকে নেওয়া প্রথম গল্প। শুরু হচ্ছে আজকের গল্প প্রেতপুরী। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো চাপিয়া আসিয়াছিল। আমরা কয়জনে ক্লাবের একটা ঘরে জড়সড় হইয়া বসিয়াছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলিতেছিল। এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বরদা আসিয়া উপস্থিত হইল। আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল, আয়াহি বরদা বাবু। বরদা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া উঁচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল। একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, এ ভরা বাদর মাহ, শাওন, শূন্য মন্দির মোর। গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে বুড়ি ছুরি পাকাইয়া বসিয়াছিল, বলিল, তাই আমাদের জ্বালাতে এসেছ? বরদা ওদিকে কর্ণপাত না করিয়া বলিল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, তাই মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভিতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে, এই সারলে। অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল, একটু যে নিশ্চিন্তি হয়ে ক্লাবে বসবো তার জো নেই। আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও। ঋষি ঘাড় নাড়িয়া বলিল, আমাকেও তো বাড়ি যেতে হবে। বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল, কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহারও মুখে করুণার কণা মাত্র না দেখিয়া হতাশভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল। পৃথ্বী জোরে হাসিয়া উঠিল। অমূল্য কপালে লিখতিং ঝাঁটা, কোন শালা কিং করিষ্যতি। বরদার গল্পটা শুনেই যাও। অমূল্য জবাব দিল না। বরদা আরম্ভ করিল, বছর কয়েক আগের কথা। সেবারও এমনি নিদারুণ বর্ষা। ভাসছে বিলখাল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল। আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গাঁয়ে। আমাদের কারুরই মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না। অগত্যা সেখানেই যেতে হলো। একে পল্লী গ্রাম, তাই বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে রেল স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলুম, কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথে গরুর গাড়ির পক্ষে দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম অন্তর্হিত হলো। দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম। তারপর অনেক বাধাবিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেসমশাই গোঁফ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে খিঁচোচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেলল। এই এক ক্রোশ পথ
পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রমী হয়েছিল। তাই কন্যেপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম। আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো, তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলেই মনের একটু গড়াবার ইচ্ছা ছিল, কিন্তু তা আর ঘটে উঠল না। শুধু শীর্ণ দেহেও ন্যায়রত্নমশাই কোনো মতে একটা কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। আর সকলে পান তামাক খেয়ে গল্পগুজবে সময় কাটাতে লাগলো। একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বিরক্তি বোধ করতে লাগলো। জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রেও কি ওই অবস্থা হবে নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবে, কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, রাত্রে শোবার ব্যবস্থা কিরকম? তিনি বললেন, পাড়াগাঁয়ের বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে, আর এর একটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেয়া হবে। শুনে বড় ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্ক হয়ে বাইরে অবিশ্রাম বাড়িধারা দেখে চেয়ে চেয়ে কিছু দূর একটা অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না। দরজা জানালাগুলো সব বন্ধ। আগে বোধ হয় বাড়িখানা হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞাসা করলুম, ও বাড়িটা কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদি করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতীসাধ্বী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি সেটা বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা।
বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রে ভয় পেয়ে পালিয়েছে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটার শেষে শুনে বললুম, আমরা কয়েকজন রাত্রে যদি ওখানে শুই কারুর আপত্তি হবে কি? ভদ্রলোক বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললুম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, ওহে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপার কি জানতে চাইল, কিন্তু সমস্তটা শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউই রাজি হলো না। যা হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলুম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকারে যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানালা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মানভাবে ঘরে ঢুকল। দেখলুম মেঝের ওপর প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়েছে। কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টো ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ। আসবাবের মধ্যে একটি পুরনো ইটদষ্ট খাট আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানালাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস পাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে, কাজ কি বাবা। ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললুম, বেশ, তোমরা তাস পাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রে শুভ কর্ম যথাসময় শেষ হলো। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলুম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানালাটা পূর্ববৎ বন্ধই ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো। বায়ু অভাবে একটু গরমও বোধ হলো। জানালাটা ধরে 2-3 বার টানাটানি করার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঁঝি পোকার কনসার্ট শুনতে পেলাম। জানালা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকে খুলতে গেলুম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামী সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল।
তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বরাবর মনে পড়তে লাগলো। দু একবার গায়ে কাঁটাও দিল, কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেও ঘুমিয়ে পড়লুম। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একবারে ধড়মড় করে বিছানার ওপরে উঠে বসল। দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমিষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধারেও ভেসে গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনই এই নিশীথ উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বাড়িপাত, ভিতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না। মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকার এর চেয়ে ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলি এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপর যে কি কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না। আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গারদ চেপে ধরলুম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল। জানালা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণাকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম। আবার বিদ্যুৎ। দেখলুম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপও নেই। লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকেও শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানালার সম্মুখে তুলে ধরলুম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিল। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানালার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে।
আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলুম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানালার দুটো গারদ ধরে টান দিল। জানালার ঘুণ ধরা পচা কাঠ আকস্মাৎ ভেঙে গিয়ে গারদ দুটো বার হয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা প্রেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গিয়েছিলুম, তাই উত্তর দেয়া হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নয়। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে উঁকি মারছিল। আমি বললুম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি, নিজের মেয়েকে খুন করে পালিয়ে যায়। গোমস্তাগিরি করতাম, একদিন ঝগড়া করে চলে এলুম। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বলল, বাবা, খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েছিল, মারলুম মেয়েটাকে রাগের মাথায় এক চড়। মেয়েটা সেইখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পড়ে পড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে গেল। মিনিট 2 ঘর একবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাঁচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ছন ছন ছন। বড়দা নীরব রইল। অমূল্য শ্লেষ করিয়া বলিল, ব্যাস এই গল্প, খালি ঝন ঝন ঝন? বড়দা বলিল, আরেকটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমক ভেঙে গেল। দেখলুম ঘর একেবারে অন্ধকার। আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম, কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে।